তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব আমি দিয়েছিলাম, তিনি যথাযথভাবে সে দায়িত্ব পালন করেছেন। এরপর কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজেই তার প্রতিটি কর্মকাণ্ডই দেশের মানুষের কল্যাণে। আজকে তিনি আমাদের মাঝে নেই। এই সংসদে আমরা আসলে এবারে অনেক অনেক সদস্যকে হারালাম। সেই সাথে আমাদের কিছু সাবেক সংসদ সদস্য যেমন রহমতুল্লাহ সাহেব, তিনিও মৃত্যুবরণ করেছেন, আরও অনেকে মৃত্যুবরণ করেছেন। আমি সকলের প্রতি গভীর শোক জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে যেহেতু আমাদের শামসুর রহমান শরীফ ডিলু ভাইয়ের উপর আলোচনা, মাননীয় স্পিকার, আমি 15ই আগস্ট বিদেশে ছিলাম, যখন আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো। আমার মা, আমার ভাইয়েরা, পরিবারের সব সদস্যকে হারালাম। এরপর 6 বছর পর যখন দেশে ফিরে আসি, ছাত্র রাজনীতি করেছি, কিন্তু যখন আওয়ামী লীগের দায়িত্ব নিলাম, যারা সার্বক্ষণিক আমার পাশে ছিলেন, শামসুর রহমান শরীফ ডিলু ভাই তার মধ্যে একজন। আমার চলার পথ এত সহজ ছিল না, অনেক বাধাবিঘ্ন অতিক্রম করেই চলতে হয়েছে, কিন্তু তিনি সবসময় আমাকে সমর্থন দিয়েছেন এবং পাশে থেকেছেন। কাজী তার বয়স হয়ে গিয়েছিল, 80 বছর উপর তার বয়স। তারপর বলবো যে আমাদের সংগঠনের জন্য তিনি একটা শক্ত পিলার ছিলেন। কাজী তার মৃত্যুতে আমরা, আমাদের দলের যেমন ক্ষতি, দেশেরও ক্ষতি। তার প্রতি আমি আমার শোক জানাচ্ছি। আর তাছাড়া অন্য যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতিও আমি শোক জানিয়ে যে প্রস্তাবনা এখানে উপস্থিত হয়েছে, সেই প্রস্তাবনার প্রতি আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। মাননীয় স্পিকার, মরণশীল, একবার জন্মালে তো মরতেই হয়, কিন্তু কিছু কিছু মৃত্যু বা সেই তাদের কর্মকাণ্ড আসলে মানুষের মনে একটা স্মৃতিচিহ্ন রেখে যায়। তো তিনিও ছিলেন তেমনই একজন নেতা। মাননীয় স্পিকার, আজকে সারা বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী যে অবস্থাটা হচ্ছে, আমি এই শোক প্রস্তাব সমর্থন করেই, আপনি যেহেতু নির্দেশ দিয়েছেন এই অধিবেশনেই শেষ হয়ে যাবে, তাই আমার সমাপনী ভাষণ আমি শুরু করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং জাতীয় 4 নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, সকলের প্রতি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ পরিবারের যে সদস্যদের হারিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করতে যেয়ে যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে এমন একটা সময় আমরা এই অধিবেশন বসাচ্ছি, আসলে এই অধিবেশন আমাদের একটা অধিবেশন হওয়ার কথা ছিল, বিশেষ অধিবেশন মুজিব বর্ষ উপলক্ষে। 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, সেই জন্মশতবার্ষিকী উদযাপন করবার জন্যই আমরা প্রস্তুতি নিয়েছিলাম ব্যাপকভাবে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আত্মপরিচয় দিয়ে গেছেন এবং তার সারাটা জীবন তিনি উৎসর্গ করেছেন বাংলার মানুষের জন্য। তার জন্মশতবার্ষিকী উদযাপন করবার সুযোগ আমরা পেয়েছিলাম। আর বিশেষ করে আমি সেটা নিজে মনে করি এই কারণে যে আমার পরিবারের সকল সদস্যই নির্মমভাবে নিহত হয়েছে, এক কথা আমি আমার ছোট বোন ছাড়া। কাজে এই সুযোগটা যে পাবো, এটাও বিরল একটা সুযোগ বলে আমি মনে করি। কিন্তু দুর্ভাগ্য যে সারা বিশ্বে এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে করোনা ভাইরাস নামে এক ভাইরাসের প্রাদুর্ভাব সারা বিশ্বের মানুষকে যেন বন্দি করে ফেলল। আমার কাছে দেশের মানুষের কল্যাণ, মানুষের মঙ্গলটাই হচ্ছে সব থেকে বড়। কাজে সেই উৎসব আমরা যেভাবে জনসমাগম করে করার কথা ছিল সেভাবে আর আমরা করিনি। 7ই মার্চের অনুষ্ঠান, 17ই মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী, আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ এবং মাননীয় স্পিকার আজকে 18 এপ্রিল, 17ই এপ্রিল মুজিবনগরে
স্বাধীন বাংলাদেশের, স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার শপথ গ্রহণ করেছিল। এই দিবসটিও আমরা পালন করি, কারণ স্বাধীন বাংলাদেশে প্রথম সরকার যেটা গঠিত হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি। জাতির পিতা স্বাধীনতা ঘোষণার পরপরই বন্দী হয়ে যান। পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে বন্দী করে। আর আমাদের তারই নির্দেশে তারা বর্তমানে যে নেতৃবৃন্দরা মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং সরকার গঠন করে, সেই সরকার শপথ নেয়। তখনকার দিনে কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা, যেটা এখন মুজিবনগর নামে পরিচিত এবং মেহেরপুর একটি জেলা, সেই জায়গায় সেই দিবসটি আমরা সবসময় অত্যন্ত গুরুত্বের সাথে পালন করি। এবারও সে কাজগুলো আমরা সবগুলো স্থগিত করে দিয়েছি, কারণ এই করোনা ভাইরাসের সবথেকে যা দেখা যায় যে মানুষের মাঝে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়, যে কারণে আমরা আমাদের সকল কর্মসূচিগুলি স্থগিত করে রেডিও, টেলিভিশন বা ডিজিটাল পদ্ধতিতে আমরা উদযাপন করেছি। ঘরে বসে এগুলি উদযাপন করা হচ্ছে। আজকে সারা বিশ্বে এই করোনা ভাইরাসের কারণে এ পর্যন্ত 22,60,862 জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা হচ্ছে 1,54,714 জন। এটা সারা বিশ্বে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইতালি, স্পেন থেকে শুরু করে পৃথিবীর প্রায় 209টা দেশ আজকে আক্রান্ত এবং প্রতিনিয়ত সেখানে মানুষ মৃত্যুবরণ করছে। গত ডিসেম্বর মাসের শেষের দিকে এই ভাইরাসটা দেখা দেয়। আমরা তখন থেকে এই বিষয়টার দিকে নজর রাখছিলাম। তখন আমাদের দেশে প্রাদুর্ভাব আসেনি, কিন্তু যখনই আমরা একটা কোনো সম্ভাবনা দেখেছি তখনই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইইডিসিআর যৌথভাবে কাজ শুরু করে এবং আইইডিসিআরে কন্ট্রোল রুম খোলা হয় এবং রোগটা মোকাবেলার প্রস্তুতিও আমরা গ্রহণ করতে থাকি। কন্ট্রোল রুম দিন রাত 24 ঘন্টায় কাজ করছে। যে কোনো জাতীয় স্বাস্থ্য দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর এত বড় পরিসরে এবং কর্মযজ্ঞে কন্ট্রোল রুম আগে কখনো কিন্তু খোলা হয়নি বা এ ধরনের অভিজ্ঞতাও আমাদের তেমন হয়নি। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে এইরকম বিশাল আকারে একটা ঝড় উঠবে এটা কল্পনার অতীত ছিল। এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা একটি সেল গঠন করি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৃথক পৃথক কন্ট্রোল রুম খোলা আছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে সব জায়গারই একটা যোগাযোগ স্থাপন করা আছে এবং যার জন্য সর্বক্ষণ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা, সঙ্গে সঙ্গে সেসব ব্যবস্থা নেওয়া, সেগুলো আমরা নিয়ে যাচ্ছি। আসলে ভাইরাস সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসরণ করে বা আমরা সাধারণত স্বাস্থ্য সুরক্ষার নিজস্ব কিছু চিন্তাভাবনা থেকেই আমরা কতগুলি পদক্ষেপ সঙ্গে সঙ্গে নিতে থাকি। আমরা স্কুল, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিই, প্রত্যেকের যাতায়াত আমরা সীমিত করে দিই। আমরা ন্যাশনাল প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড-19 বাংলাদেশ প্রণয়ন করি এবং তা বাস্তবায়নের কাজ শুরু করি। আমরা সারা বাংলাদেশে সকল বিমানবন্দর এবং অন্য দেশ থেকে প্লেন আসা বা আমাদের যাওয়া সেগুলো আমরা স্থগিত করে দিই। সমুদ্র বন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দর বা যেখান থেকে বর্ডার থেকেও কোনো লোক আসলে তাদেরকে পরীক্ষা করা এবং যাদের এই রোগের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা আছে বা যাদের মধ্যে এতটুকু সম্ভাবনা দেখা দেবে বা যারাই আসবে তাদেরকেই অন্তত 2 সপ্তাহ একবার সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে রাখা, অর্থাৎ কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা আমরা করেছি। এক্ষেত্রে বর্ডার গার্ড তারা কাজ করছে, আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের
সশস্ত্র বাহিনী সকলেই অত্যন্ত সক্রিয়। তাছাড়া আমাদের স্বাস্থ্য সেবাদানকারী ডাক্তার বা স্বাস্থ্যকর্মী প্রত্যেকে এ ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বলতে গেলে অনেকটা নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা আমাদের দেশে মোট 21,307টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 2,144 জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে, যার মাঝে 84 জন মৃত্যুবরণ করেছে আমাদের দেশে এবং বিদেশে। কারণ বিদেশে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে, ইটালিতে, তাছাড়া সিঙ্গাপুর, বিভিন্ন দেশে আমাদের প্রচুর বাঙালি মৃত্যুবরণ করেছে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আমাদের ইতিমধ্যে যেহেতু চিকিৎসার ব্যবস্থা করেছি, তাছাড়া 66 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, আর বাকিদের চিকিৎসা চলছে। আমরা প্রতিদিনই গত 24 ঘন্টার একটা হিসাব নিই, তো গত 24 ঘন্টায় 306 জন করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার 9 জন মারা গেছে, 8 জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। এই করোনা নমুনা সংগ্রহ শুরু থেকে সকল চিকিৎসা সরকারি খরচেই আমরা করে যাচ্ছি। এখানে এই যে আমরা পরীক্ষা করি, এই পরীক্ষার জন্য যাদের পরীক্ষা করা হয় তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এর জন্য আমরা সব ধরনের খরচ সরকার বহন করছে, আমরা এটা বহন করছি এবং সমস্ত ব্যবস্থাপনা আমরা নিচ্ছি। আমরা প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ আমাদের স্থলবন্দর, বিমানবন্দর, নৌবন্দর, সব থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে স্ক্যানিং করা শুরু করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। যে কমিটি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে, বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সংশ্লিষ্ট বিদেশি সংস্থা, চিকিৎসক, পেশার প্রতিনিধি সকলকে নিয়েই একটা জাতীয় কমিটি করা হয়েছে। আর সেই সাথে সাথে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি করে দেওয়া হয়েছে স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা, চিকিৎসার ব্যবস্থা করা। আমরা সেই ব্যবস্থাগুলি নিচ্ছি। আমাদেরকে অনেকে আজকে এগিয়ে এসেছেন, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, UNFPA, USAID, UK-AID সহ জাতিসংঘ সংস্থা এবং দাতা গোষ্ঠী বিভিন্নভাবে PPE অর্থাৎ পার্সোনাল প্রোটেকশনের যে সমস্ত প্রয়োজন হয় সেগুলি, পরীক্ষার কিটস, এগুলি সরবরাহ করে যাচ্ছে এবং সেগুলি আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি। এ পর্যন্ত 92,000 পরীক্ষার কিটস সংগ্রহ করা হয়েছে, 20,000 বর্তমানে সেটা বিতরণ করা হয়েছে এবং 72,000 মতো মজুদ রাখা হয়েছে। আর এই কিট সরবরাহ অব্যাহত রয়েছে। কাজে এটা অনেকে আশঙ্কা করেন যে অভাব হবে, অভাব হওয়ার কোনো লক্ষ্য নেই, কারণ 72,000 মতো আমাদের সংগ্রহে আছে, আমরা সেটা ব্যবহার করে যাচ্ছি। চিকিৎসা সেবা দেওয়ার জন্য, যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ বা দূরের থেকে চিকিৎসা নেবে, সেই জন্য হটলাইনের ব্যবস্থা করা আছে এবং 3টা হটলাইন, এগুলি হচ্ছে 16263-333 এবং 10655। এর মাধ্যমে আমাদের নিবেদিত চিকিৎসকগণ তারা পালাক্রমে চিকিৎসা এবং অন্যান্য পরামর্শ দিয়ে যাচ্ছে। যারাই ফোন করছে তারা পাচ্ছে এবং 333-এ ফোন করে শুধু চিকিৎসাই না, অনেক সময় যারা হয়তো হাত পাততে পারে না, বাড়িতে খাবার নেই, সেই তথ্য দেওয়ার সাথে সাথে তাদেরকে সে ব্যবস্থাটা করা হচ্ছে। শুধু তাই না, আমরা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা যে খাদ্য সাহায্য দিই, মাত্র 10 টাকা কিলো আমরা চাল দিচ্ছি, 10 টাকায়। এটা 50 লক্ষ কার্ড দেওয়া আছে, আরও 50 লক্ষ কার্ড ইতিমধ্যে করতে বলা হয়েছে। আর দুর্যোগ মন্ত্রণালয়কে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, তাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তারা যেন এই হটলাইনের সঙ্গে যুক্ত থাকেন। যখন কেউ এ ধরনের সহযোগিতা চাইবে, সেখানে সাথে সাথে তাদের জন্য সহযোগিতা পাঠানো হয়, বিশেষ করে খাদ্য সহযোগিতাটা, সে ব্যবস্থাটা করবার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য একটা পুরো ডাটা এন্ট্রি করা এবং সব কিছু এটা আমরা
করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। আমরা আরও 50 লক্ষ রেশন কার্ড করে দেব। তাতে আগে 4 সদস্য বা 5 সদস্য বিশিষ্ট হয়, তো আপনারা মনে করেন যে প্রায় 5 কোটি মানুষ এই সুবিধাটা ভোগ করবে। কাজে খাদ্যের জন্য কারো অসুবিধা না হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করতে পারবো। আমরা হাসপাতালগুলোতে পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। অনেক বিভাগীয় জেলা এবং উপজেলা শহরে পৃথক আইসোলেশন হাসপাতালও খোলা হয়েছে। মোট আইসোলেশন শয্যার সংখ্যা 6200। এছাড়া ভবিষ্যতের জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা কিছু অর্থের ব্যবস্থাও করে যাচ্ছি যে প্রত্যেক জেলা হাসপাতালে আইসিইউ প্রতিষ্ঠা করা এবং এই ধরনের উন্নত মানের চিকিৎসা যাতে পায় সেই ব্যবস্থাটাও ভবিষ্যতে আমরা করব, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ঢাকায় কয়েকটি হাসপাতাল সুনির্দিষ্টভাবে রাখা আছে, যেমন বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, সংক্রামক রোগ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, মহানগর হাসপাতাল, লালকুঠি হাসপাতাল সহ আর তাছাড়া কিছু বেসরকারি হাসপাতালকে অনুরোধ করা হয়েছে। বলতে পারছে না এবং এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অনেক চিন্তা হচ্ছে। অনেকে বলছেন শীত হলে বেশি হয়, তো গরম হলে বেশি থাকে না, আবার এখন বলে গরমেও থাকবে, বা এর স্থায়িত্ব কী। মানে এটা একটা অদ্ভুত একটা অবস্থা সারা বিশ্বে। এবং আমি জানি না এর যে একটা শক্তি, মাননীয় স্পিকার আপনি দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে কত শক্তিশালী দেশ, কত তাদের শক্তিশালী অস্ত্র, কোনো কিছু কাজে লাগলো না। একটা ভাইরাস, তা চোখেও দেখা যায় না, কিন্তু তার কারণে সারা বিশ্ব আজকে স্থবির, সারা বিশ্বের মানুষ ঘরে বন্দী। এই ধরনের অদ্ভুত পরিস্থিতি বোধহয় আর কখনো কেউ পড়েনি। যাই হোক, আমরা আমাদের যেহেতু এটা কোনো, আমরা জানি না কতদিন চলবে, ইতিমধ্যে আপনি জানেন যে আমরা আশু করণীয়, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, অর্থাৎ আগামী 3 বছরে আমাদের অর্থনৈতিকভাবে বাংলাদেশের মানুষের যাতে ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা প্রণোদনা প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। কাজে এই সংকটটা যাতে আমরা কাটিয়ে উঠতে পারি তার জন্য ব্যবস্থা নিয়েছি এবং এই প্রণোদনা প্যাকেজ অর্থাৎ অর্থনৈতিকভাবে যে নেতিবাচক দিকগুলি আসতে পারে সামনে, সেটা যাতে আমরা মোকাবেলা করতে পারি, মানুষের কর্মসংস্থান, মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া, মানুষের জীবনটা যাতে চলতে পারে, সেই ক্ষেত্রে সর্বস্তরের একেবারে মানে শিল্প, কৃষি, একবারে খেটে খাওয়া সাধারণ মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, মানে শ্রমিক, কৃষক, কামার, জেলে, তাঁতি, ব্যবসায়ী, সকলের কথা বিবেচনা করেই আমরা এই প্যাকেজ তৈরি করেছি এবং সবগুলো কিন্তু ভাগে ভাগে করা হয়েছে। এবং কিছু ক্ষুদ্র ব্যবসা যারা করে তারাও যাতে তাদের ব্যবসাটা চালাতে পারে, সেই দিকে বিবেচনা করেই আমি এই প্রণোদনা, যেটা আমি আমার প্রেস কনফারেন্সে খুব বিস্তারিতভাবে বলছি, এখানে এত ডিটেলসে যেতে চাই না। আমরা ইতিমধ্যে 95,619 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ আমরা দিয়েছি, যা জিডিপির 3.3%। আমি আগেই বলেছি যে আমাদের পরিবারগুলি যেন খাদ্যে কষ্ট না পায়, কারণ আমি জানি যে অনেকে, এখন আমি নিজেও পাই, অনেক সময় আমার কাছে SMS করে যে আপা আমার ঘরে খাবার নাই। সাথে সাথে আমরা কিন্তু উদ্যোগ নিই এবং শুধু ওই ঘরটাই না, ওর আশেপাশে কোথাও কারা এভাবে কষ্টে আছে কিনা, যারা হয়তো হাত পেতে পারবে না কিন্তু তাদের ঘরে খাবার নেই, তারা চাইতে পারছে না, তো তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া এবং সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা নিয়েছি এবং নিচ্ছি। এবং ইতিমধ্যে আমি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীর সাথে আজকে আমি কথা বলেছি যে ওই 333 বা ওই আমাদের যে মানে হটলাইনগুলি আছে তাদের সাথে একটা সংযোগ রেখে এই ধরনের পরিস্থিতিতে যারা পড়বে তাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, সেটা ইনশাল্লাহ আমরা করবো। আল্লাহর রহমতে আমাদের খাদ্যের অভাব নেই, অভাবও হবে না। তবে সেই সাথে বলবো আমরা কৃষির জন্য, আপনি জানেন যে মাননীয় স্পিকার, আমি কৃষি উৎপাদন
যাতে অব্যাহত থাকে। প্রথমে একটা 5% ইন্টারেস্টে আমরা ঋণ দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু ওটাকে আমরা কমিয়ে এখন 4% ইন্টারেস্টেই আমরা এই ইয়েটা দেব, ঋণটা দেব। তাছাড়াও আপনারা জানেন যে বর্গা চাষিদের আমরা বিনা জামানতে ঋণ দিয়ে থাকি। কৃষকদের আমরা 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ভর্তুকি টাকাটা সরাসরি সেখানে যে পৌঁছায়। প্রায় 2 কোটি কৃষক এই সুযোগ সুবিধাগুলি পায়। তাছাড়া সার, বীজ এগুলি যা প্রয়োজন সময়মত পৌঁছে দেওয়া। আর এখন যেহেতু ধান কাটা মৌসুম, আমি বলবো যে আমাদের দিনমজুর যারা এখন কাজ পাচ্ছেন না তাদের জন্য একটা সুযোগ, তারা কিন্তু অনেকে এই ধান কাটতে যেতে পারেন, বা সকলেরই যাওয়া উচিত। কারণ এখানে মানে উঁচু নিচুর ব্যাপার না, কাজ করা এটা সকলেরই দায়িত্ব। আমি আমাদের ছাত্র শিক্ষক সকলকে বলবো, বিশেষ করে ছাত্রদেরকে আমি বলবোই যে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা তারাও যেন একটু এগিয়ে আসে এবং সকলে মিলে এই ধানটা যদি আমরা ভালোভাবে তুলতে পারি, আল্লাহর রহমতে আমাদের খাবারের কোনো অভাব হবে না। আর তাছাড়া ইতিমধ্যে আমি ঘোষণা দিয়েছি যে 1 খণ্ড জমি যেন অনাবাদি না থাকে, কারণ বিশ্বব্যাপী যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে তাতে ইতিমধ্যে আপনি জানেন যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে অনেকেই বলছে সারা বিশ্বে ব্যাপক হারে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কিন্তু আমাদের তো মাটি আছে, উর্বর মাটি, আমাদের মানুষ আছে, আমরা খাদ্যের সংসপ্ন। যে আমাদের এই মাটিতে আমরা যদি ফসল ফলাই, তরি তরকারি, ফল মূল যে যা পারেন, সে টবে করেন, ছাদে করেন বা একটু জমিতে করেন, সবাই কিছু না কিছু উৎপাদন করেন যেন আমাদের দেশে খাদ্যের জন্য অভাব না হয়, আমরা যেন মানুষকে দিতে পারি। ইতিমধ্যে আপনারা জানেন যে মালদ্বীপে আমরা ইতিমধ্যে বেশ ওখানেও মালদ্বীপের আমরা কিছু খাবার পাঠিয়েছি যা যা প্রয়োজন। সেই সাথে সাথে আমরা যখন যেখানে যেটা প্রয়োজন হচ্ছে, কুয়েতে আমরা কিছু ওষুধ টষুধ সহ পাঠিয়ে দিয়েছি। এভাবে যখন যেখানে প্রয়োজন হয়, এবং চায়নায় সেই প্রথমে আমরা কিন্তু নিজেরাই আমাদের মাস্ক, মানে হ্যান্ড গ্লোভস থেকে শুরু করে যা যা আমাদের স্যানিটাইজার, আমাদের যা পেয়েছিলাম আমরা তাদেরকে পাঠিয়েছিলাম, এবং তারাও আমাদেরকে কিন্তু এখন পাঠাচ্ছে। তো এইভাবে সকলকে যতটুকু আমরা পারি সাধ্যমতো আমরা সহযোগিতা করে যাচ্ছি। আর আমাদের দেশের মানুষের জন্য আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়েছি। আর করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য এখন পর্যন্ত 64 জেলায় 50 কোটি টাকা নগদ ক্যাশ এবং 90,000 মেট্রিক টন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আর আমাদের যে প্যাকেজ তাতে ওটাই আমাদের লক্ষ্য, যে আমরা অর্থনীতি যাতে গতিশীল থাকে, প্রাণ সঞ্চার থাকে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কুটির, ক্ষুদ্র, মাঝারি, ভারী শিল্প বিভিন্নভাবে আমরা 3 ভাগে এই প্যাকেজটা দিচ্ছি। কৃষকদের জন্য দিচ্ছি, ক্ষুদ্র মাঝারি শিল্প সেগুলির জন্য আলাদা, আবার ভারী শিল্পের জন্য আলাদা। এভাবে এমনকি গার্মেন্টসের জন্য আমরা তাদের বেতনটা যাতে ঠিকমতো পায়, আমরা খুব অল্প শুধু একটা সার্ভিস চার্জ নিয়ে আমরা টাকার ব্যবস্থা করেছি, এবং এটা নিয়ে আমরা বারবার সভা মিটিং করেছি। আমাদের অনেক যদি বিশ্বব্যাপী হয়ও, আমার দেশের মানুষ যেন দুর্ভিক্ষে কখনো কবলিত না হয় সেটা মাথায় রেখে আগাম 3 বছর পর্যন্ত কিভাবে এই অর্থনীতিকে গতিশীল রাখা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা পরিকল্পনা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। মাননীয় স্পিকার, আমি সবসময় একটা কথা চিন্তা করি যে ঝড় ঝাপটা দুর্যোগ তো আসবেই, আসে। এই সময় হতাশ হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই, সাহসের সাথে এটা মোকাবেলা করতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের যেখানে আমরা যার যার অবস্থা আছি সেখান থেকেই আমাদেরকে এটা মোকাবেলা করতে হবে, সে প্রস্তুতি সবসময় আমাদের থাকতে হবে, এবং আমরা তা করতে পারি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখন আমরা পারদর্শী, কিন্তু করোনা ভাইরাস এটা এমন একটা অদ্ভুত বিষয় যেটা সত্যি কথা বলতে কি যে এই অভিজ্ঞতা সারা বিশ্বে কারো নেই। তারপরেও আমরা যদি একটু আপনারা তুলনা করেন দেখবেন এখনও বাংলাদেশ কিন্তু যথেষ্ট অন্য দেশ থেকে, যেখানে হাজার হাজার মানুষ দৈনিক মারা যাচ্ছে, আমরা অনেকটা ভালো আছি। তবে আমাদের দেশে আমি একটু আমার দেশের মানুষকে বলবো, আসলে আমাদের দেশের মানুষ সাহসী হতে একটু বেশি সাহসী হয়ে গেছে। তাদেরকে বলা হয় আপনারা ঘরে থাকেন, এখন কেউ যদি ঘরে না থেকে এখন বউ নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেল শিবচর থেকে যে টুঙ্গিপাড়া যে হাজির, ব্যাস করোনা ভাইরাস টুঙ্গিপাড়া পর্যন্ত পৌঁছায় গেল। ঠিক
নারায়ণগঞ্জ থেকে চলে গেল কোথায়, সেই বরগুনা পর্যন্ত। তো এইরকম যাদেরকে বারবার আমরা অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছে সেখানেই থাকেন। অর্থাৎ এটাকে একটা জায়গায় যদি আমরা মানে ধরে রাখতে পারি এবং ওখান থেকে যদি আমরা মানুষকে সুস্থ করতে পারি, তাহলে কিন্তু এটা বিস্তার লাভ করে না। কারণ আমরা প্রতি মুহূর্ত প্রতি জেলায় সব জায়গায় আমরা খবর রাখার চেষ্টা করছি, কিন্তু কেন যেন মানুষ এটা মানতেই চায় না। তারপরে হচ্ছে যে মানুষের সাথে মানুষ যত বেশি দূরত্বে থাকতে পারে, কারণ এটা হচ্ছে মুখের থেকে আসে, এই ভাইরাসটা কথার মধ্যে দিয়ে আসে। সেজন্য আমরা এই যে আমাদের এখানে সবাই মাস্ক পরে আছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বাইরেও যারা, তাদেরও এ ব্যাপারে একটু সুরক্ষিত থাকার ব্যবস্থা করা উচিত। কিন্তু সেটা কেন যেন অনেকে মানতেই চান না। আমরা সবাইকে ঘরে থাকতে অনুরোধ করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট কষ্ট করছে দিন রাত, তারপর এখানে বসে গল্প, ওখানে বসে আড্ডা, ওখানে বসে একটা করতে যেই কার মাঝে যে আছে, এটার তো কোনো মানে এটা সিমটমসও বোঝা যায় না যে কার শরীরে আছে নাই। এটা এমন একটা কঠিন অবস্থা। তারপর আমি মনে করি যে আমি দেশবাসীকে সেই আহ্বান জানাবো, এই আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে যারা আছেন বা বাইরে যারা আছেন, সবাইকেও আমি বলবো, আমাদের যত জনপ্রতিনিধি আছে, নির্বাচিত জনপ্রতিনিধি, তাদেরকে আমি বলবো, এবং সকল নেতা কর্মী যারা এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করব, স্বাস্থ্য সম্পর্কে যে সচেতনতা, যেটা বারবার ঘোষণা করা হচ্ছে, যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে, সবাই দয়া করে সেই নির্দেশনাগুলি মেনে চলবেন। সেই নির্দেশনা মেনে চলে নিজে যেমন সুরক্ষিত থাকতে পারবেন, অপরকেও সুরক্ষিত রাখতে পারবেন। কারো জীবন ঝুঁকিতে পড়বে না, কিন্তু কারো একটু মানে কাজের জন্য আর নিজে তো ঝুঁকিপূর্ণ হবে, আর কয়েকজনকেও অসুস্থ করে ফেলবেন। সেটা যেন না হয়, সেজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনি নিজে সুরক্ষিত থাকেন। যেমন ধান কাটার জন্য লোক, আমরা কিন্তু এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় বলা আছে, যারা যেদিকে ধান কাটতে যাবে তাদেরকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। খেতে ফসল বা তরি তরকারি, যেমন তরমুজ থেকে শুরু করে অনেক কিছু যা করছেন, যে দুধ, মুরগি, যা যা, সেগুলি যাতে বাজারে আসতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হাটগুলি প্রতি সপ্তাহে প্রত্যেকটা উপজেলা হাট বসে, ইউনিয়নে হাট বসে, সেগুলি হাটের জায়গায় না রেখে খোলা জায়গায় যথেষ্ট জায়গা রেখে রেখে সেই হাট বসানো এবং পণ্য কেনা বেচার ব্যবস্থা, সেটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা করা হচ্ছে। অর্থাৎ আমাদের ওটাই চেষ্টা যে মানুষের জীবনটা যেন চলে, আবার তারা যেন সুরক্ষিত থাকে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা চেষ্টা করে যাচ্ছি। কাজে আমি আবারও বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্দেশনা সবাই মেনে চলবেন, আর সকলে আল্লাহর কাছে দোয়া করেন। কাবা শরীফ এবং আপনাদের মদিনা শরীফ, সেখানেও কারফিউ দেওয়া হয়েছে। কাজেই মসজিদে বসে না গিয়ে ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সেই দোয়া মানবে, নিশ্চয়ই মানবে। আল্লাহর শক্তিটা যে সবচেয়ে বড় শক্তি, সেটা তো করোনা ভাইরাসের শক্তি দেখেই আমরা বুঝতে পারি যে অস্ত্রগুলো আবার কিছুই কাজে লাগে না। কাজেই সেই জন্য আমি বলছি যে সবাই আল্লাহকে ডাকেন, যে আমরা এবং বিশ্ববাসী এই ভাইরাসের হাত থেকে মুক্তি পেয়ে আবার যেন আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, মানুষ যেন সুন্দরভাবে আসতে পারে। সেই কথাই বলে মাননীয় স্পিকার, আজকের এই সংসদ আজকে অধিবেশন শেষ হবে। আমি এই অধিবেশনের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মাননীয় স্পিকার আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, ডেপুটি স্পিকার সহ আমাদের প্যানেল চেয়ারম্যান এবং আমাদের সংসদ সচিবালয়ের সকলকে, এবং সেই সঙ্গে নিরাপত্তা থেকে শুরু করে আমার ধন্যবাদ জানিয়ে আবার দেখা হবে খুব শীঘ্রই, এই কথা আশা ব্যক্ত করে এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার
अदखिलनाल जन्नता माल अबरार या अजीज या गफ्फार या रब्बुल आलमीन। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतास सामिउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा। अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा वकुर रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा। আল্লাহ তুমি পাক, তোমার দরবার পাক মাওলা। আমি একজন গুনাহগার, নাপাক নালায়েক বান্দা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিব সহ পার্লামেন্টের সম্মানিত সহকর্মীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে গুনামাকা দেহে গুনামাকা দোকানি হাত উত্তোলন করেছে আল্লাহ। আসরের শেষে মাগরিবের পূর্বে তোমার দরবারে হাত উঠেছে, যে সময় তুমি বান্দার দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি বলেছো তোমার চেয়ে পরাক্রমশালী আর কেউ নাই। তুমি বলেছো তোমার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণ করার কেউ নাই। আমরা সেটা বাংলাদেশের মুসলমানরা মনপ্রাণে বিশ্বাস করি এবং মানি মাওলা। মাওলা তুমি সেই সুযোগ দিয়েছিলে জন্য আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম মাওলা। আজকে এই স্বাধীন সার্বভৌম পার্লামেন্টে দাঁড়িয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ। সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারবর্গ যাদেরকে 15ই আগস্টের কালো রাত্রিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে শাহাদাতের দরজা দান করার জন্য তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি মাওলা। মাওলা আজকের এই শোক প্রস্তাবে আমাদের পরম শ্রদ্ধেয় ডিউক ভাই, আমি যাকে ডিউক ভাই বলেই জানি, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করার জন্য এখানে আলোচনা হলো। তার সঙ্গে আমাদের রহমত আলী ভাই সহ আরও অন্যান্য এমপি সাহেবরা, হুইপ সাহেবরা ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের ডিলু ভাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও। তার শোক সন্তপ্ত পরিবারকে এই শক্তি বহন করার তৌফিক দিও যে তার বাবাকে তারা হারাছেন, তার পিতাকে তারা হারিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান, তুমি দয়াবান। তুমি বলেছো বান্দাকে তুমি হাউস করে পয়দা করেছো আল্লাহ। আল্লাহ আমার ব্যক্তিগত কোনো যদি গুনার কারণে বা আমাদের কোনো গুনার কারণে বা পাপের কারণে আল্লাহ তুমি এই বাংলাদেশের উপরে এই গজব দিয়ে থাকো মাওলা, আমরা আজকে তোমার কাছে আত্মসমর্পণ করছি, কমপ্লিট সারেন্ডার করে তোমার কাছে তওবা করছি আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি বলেছো আমি বান্দা সৃষ্টি করেছি তাদের এই দোয়া কবুল করার জন্য। আল্লাহ আমরা তোমার ফরিয়াদ, তোমার কাছে দোয়া করছি, তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আমরা তোমার কাছে তওবা করছি আল্লাহ। আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তুমি বাংলাদেশের উপরে যে গজব নাজিল করেছো আল্লাহ, সেই গজবকে তুমি তুলে নাও। সারা বিশ্বে করোনা ভাইরাসের যে আক্রান্ত হয়েছে আল্লাহ, সারা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো। বাংলাদেশের উপরে তুমি তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো। বাংলাদেশের এই আযাব থেকে তুমি বাংলাদেশের মানুষকে হেফাজত করো। মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি নেক হায়াত দান করো, তোমার খাস রহমত এবং বরকত তার উপরে তুমি দান করো আল্লাহ। তার নেতৃত্বে যেভাবে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই তৌফিক তুমি তাকে দান করো আল্লাহ। একটির পর একটি তিনি যে প্রোগ্রাম ঘোষণা করছেন, সেই ঘোষণাগুলো বাংলাদেশের মানুষ আমরা যেন মেনে চলি, যাতে করে আমরা করোনা ভাইরাসের হাত থেকে রেহান। তুমি কি না পারো আল্লাহ, তুমি বলেছো কুন ফাইয়া কুন, তুমি বলো বড় হও অমনি হয়ে যায় মাওলা। তোমার বিনা অনুমতিতে একটি গাছের পাতা নড়ে না মাওলা। আর এই করোনা ভাইরাসের মতো এই যে ভাইরাস, এই যে আযাব, এই যে গজব তুমি দিয়েছো আল্লাহ, এই গজবের হাত থেকে তুমি আমাদেরকে রেহাই দাও, বাংলাদেশকে রেহাই দাও, সারা বিশ্ববাসীকে তুমি রেহাই দাও আল্লাহ। সারা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কিভাবে কাবা ঘর রক্ষা করেছিলে মাওলা, ওই আবাবিল পাখির মুখে ছোট্ট কঙ্কর দিয়ে তুমি হস্তিদেরকে নির্বংশ করে দিয়ে তুমি কাবা ঘর রক্ষা করেছিলে আল্লাহ। বাংলাদেশের মুসলমান, আমাদের চেয়ে ধর্মপ্রাণ মুসলমান পৃথিবীর অন্য কোনো দেশে খুব কম আছে মাওলা। এই ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় স্পিকার সহ আমরা তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ। আমাদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না মাওলা, তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। তুমি বলেছো সরকার প্রধান যদি সৎ হয়, রাষ্ট্রপ্রধান যদি সৎ হয়, তার দোয়া তুমি সর্বাগ্রে তুমি কবুল করো আল্লাহ। আমাদের মধ্যে কারোই যদি হাত তোমার পছন্দ না হয় আল্লাহ গো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতের ওসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমাদের যে মুসলমান ভাইরা, বাঙালি ভাইরা রয়েছেন আল্লাহ, তুমি তাদেরকেও হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার চেয়ে বড় হেফাজত করনে আল্লাহ আর কেউ নেই মাওলা। তোমার চেয়ে মাফ করনে আল্লাহ আর কেউ নাই, তোমার চেয়ে হেফাজত করনে আল্লাহ আর কেউ নেই মাওলা।
আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, বাংলাদেশের উপরে তুমি তোমার রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশের উপরে যাতে কোনো অর্থনৈতিক মন্দা ভাব দেখা না দেয় মাওলা, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত প্রোগ্রাম থ্রু করেছেন এই প্রোগ্রামগুলো যাতে সাফল্যমণ্ডিত হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ রব্বানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহ তুমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ন্যাক হায়াত দাও, যে সৎ সাহস তুমি তাকে দান করেছো আল্লাহ, এই সৎ সাহসের উপরে ভিত্তি করে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এই করোনা ভাইরাসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারি। এবং আল্লাহ করোনা ভাইরাস এই সারা পৃথিবী থেকে তুমি করোনা ভাইরাসকে তুমি উঠে এলো মাওলা, তোমার সেই আসমানি বালা তুমি আসমানিতে উঠে নাও, জমিনে বালা তুমি জমিতে ডাবিয়ে দাও আল্লাহ, হাওয়াই বালা তুমি হাওয়াইয়ের সঙ্গে মিশাইয়া দাও আল্লাহ। আমাদেরকে তুমি হেফাজত করো, বাংলাদেশের মানুষদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিমিত্তে সংসদের অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে। সেই হিসাবে মাননীয় সদস্য মরহুম শামসুর রহমান শরীফের প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে আজকের দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য কার্যাবলী স্থগিত রাখা হলো। মাননীয় সদস্য